বন্ধুরা, একটি বিয়ের অনুষ্ঠান চলছিল যেখানে একটি প্রসিদ্ধ অর্কেস্ট্রা কোম্পানি তার 4 জন ডান্সারদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে উপস্থিত সমস্ত বরযাত্রীর মনোরঞ্জন করছিলেন। কিন্তু বন্ধুরা, যেমনভাবে সেই অর্কেস্ট্রার মহিলারা নিজের ডান্স পারফর্ম করছিলেন এবং তারা যেমন ধরনের পোশাক পরেছিলেন তা দেখে মনে হচ্ছিল হঠাৎ করে যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হবে। আর বন্ধুরা, যেটা ভাবা হয়েছিল তেমনটাই কাজ হলো। সেই স্টেজ থেকে 4 জন মহিলা হঠাৎ করে উধাও হয়ে গেলেন এবং বিয়ের অনুষ্ঠান মাঝখানেই বন্ধ করে দিতে হলো। সেখানে উপস্থিত প্রত্যেকটা ব্যক্তি ওই 4টি মেয়েকে খুঁজতে ব্যস্ত হয়ে গেল। অনেক খোঁজার পর তারা সেই 4 জন মেয়েকে যেখানে পেল আর যে অবস্থায় পেল সেটা জানলে আপনারা হতবাক হয়ে যাবেন। আর এই সমস্ত ঘটনার পেছনে একজন ব্যক্তির নাম উঠে আসলো। সেই ব্যক্তি আর কেউ নয়, সে হলো ছেলের বাবা। যেই ছেলের সেখানে বিয়ে হচ্ছিল সেই ছেলের বাবার নাম উঠে আসলো এই সম্পূর্ণ ঘটনার মাধ্যমে। বন্ধুরা, তারপর সমস্ত এলাকায় এই বিষয়টা চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। বন্ধুরা, চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে এই ঘটনার আসল সত্যতা জেনে নেওয়া যাক। বন্ধুরা, ঘটনাস্থল পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম, যেখানে এক উচ্চবিত্ত পরিবার তাদের ছেলের বিয়ের আয়োজন করেছিল। জমকালো আয়োজন, আলো ঝলমলে মণ্ডপ, সুস্বাদু খাওয়ার এবং বিনোদনের জন্য আনা হয়েছিল অর্কেস্ট্রার দল। তবে এই আনন্দমুখর পরিবেশ মুহূর্তের মধ্যে মোড় নেয় অবিশ্বাস্য দিকে। সন্ধ্যার পরপরই অর্কেস্ট্রার পারফরমেন্স শুরু হয়। জনপ্রিয় গানের তালে তালে 4 জন সুন্দর ডান্সার মঞ্চ কাঁপাচ্ছিল। দর্শকদের মধ্যে অনেকেই মুগ্ধ হয়ে উপভোগ করছিলেন, কিন্তু একজনের চোখ যেন আটকে পড়ে এক নির্দিষ্ট ডান্সারের দিকে। তিনি আর কেউ নন, বরপক্ষের বাবা। অবাক হচ্ছেন? আমরাও প্রথমে অবাক হয়েছিলাম। বরপক্ষের বাবা, যিনি মাত্র 41 বছর বয়সী, অল্প বয়সেই স্ত্রী হারান। পরিবারের সকলের পরামর্শ সত্ত্বেও তিনি দ্বিতীয়বার বিয়ে করার কথা চিন্তা করেননি। কিন্তু এই ডান্সারকে দেখার পর যেন তার মনে অন্য এক অনুভূতি জেগে ওঠে। তিনি এক দৃষ্টে তাকিয়ে থাকেন মেয়েটির দিকে, আর তার হৃদয়ে এক নতুন আলোড়নের সৃষ্টি হয়। বিয়ের মণ্ডপ চলছিল, অথচ বরপক্ষের বাবা যেন সম্পূর্ণ অন্য এক জগতে চলে গিয়েছিলেন। তিনি চুপচাপ বসে মেয়েটির নাচ দেখছিলেন। সেখানে অনেকেই ওই ডান্সারদের উপর টাকা উড়াচ্ছিল। এমনকি ছেলের বাবা পর্যন্ত নিজের পকেট থেকে অনেক টাকা নিয়ে ডান্সারদের উপরে উড়িয়ে দিচ্ছিল। তখনই সেখানে উপস্থিত এক ব্যক্তি তাকে বলে, আরে ভাই, তুমি এটা কি করছো? তুমি ছেলের বাবা হয়ে তুমি এইভাবে ডান্স দেখছো আর ডান্সারদের উপর টাকা উড়াচ্ছ। এটা কিন্তু তুমি ঠিক করছো না। আশেপাশের লোকজন দেখলে কি বলবে? তুমি ছেলের বাবা, যেখানে তোমার ছেলের বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে তুমি সেখানে যাও, তোমার সেখানে প্রয়োজন আছে। কিন্তু সেই ব্যক্তি ওই মেয়েটির ডান্স দেখতে এতই মুগ্ধ হয়ে পড়েছিল যে তিনি সেখান থেকে কোথাও যেতেই চাইছিলেন না। তিনি সেখানেই বসেছিলেন আর ওই মেয়েটির ডান্স দেখে চলেছিলেন, আর সেখানে নিজের পকেট থেকে টাকা বার করে মেয়েটির উপর টাকা উড়িয়ে চলেছিলেন। কিছুক্ষণ পর তিনি অর্কেস্ট্রার মালিককে দেখলেন, যিনি পাশে বসেছিলেন এবং একজন ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। ছেলের বাবা অর্কেস্ট্রার মালিকের কাছে গেলেন এবং তার সঙ্গে পরিচয় করতে লাগলেন। তিনি বললেন, ওই ডান্সারের সঙ্গে আমার একটু কথা বলতে হবে, আপনি আমাকে ওর সঙ্গে কথা বলিয়ে দিন। পরিচালক প্রথম দিকে একটু অবাক হয়েছিল, কিন্তু তবুও তিনি ভেবেছিলেন ছেলের বাবা এতক্ষণ এত টাকা ওড়াচ্ছে, নিশ্চয়ই ওই মেয়েটির সঙ্গে কিছুক্ষণ কথা বললে, কিছুক্ষণ সময় কাটালে তিনি মেয়েটির উপর আরও টাকা উড়াতে পারেন। আর এই টাকা তো অর্কেস্ট্রার মালিকেরই হবে। এই সব মেয়েদের উপর যে টাকা উড়ানো হয় সেগুলো অর্কেস্ট্রার মালিকরাই নিয়ে নেয়। তারা এই টাকার কিছুই পায় না। সামান্য অংশ হয়তো এরা পায়, কিন্তু সম্পূর্ণ টাকাটা অর্কেস্ট্রার মালিকের হাতেই যায়। অর্কেস্ট্রার মালিক এই সমস্ত কথা ভেবে মেয়েটিকে ডেকে দিলেন। মেয়েটি একটু ভয় পেয়েছিল, কিন্তু সে সামনে এলো। তারপর ছেলের বাবা মেয়েটিকে নিয়ে একটি ঘরের ভিতর প্রবেশ করে। তিনি সেখানে গিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমার নাম কি?
মেয়েটি উত্তর দেয়, আমার নাম হলো রাধা। ছেলের বাবা জিজ্ঞেস করে, তুমি কতদিন ধরে এই পেশায় আছো? মেয়েটি বলে, 6 বছর ধরে এই পেশায় রয়েছি। ছেলের বাবা জিজ্ঞেস করে, তুমি কি এই কাজ ছেড়ে অন্য কিছু করতে চাও? রাধা বিস্মিত হয়ে যায়। সে জানতো না কেন এই প্রশ্ন তিনি করছেন। সে একটু চুপ করে থাকলো, তারপর বলল, আমার পরিবারের দায়িত্ব আমার কাঁধে, তাই এই কাজ করছি। ছেলের বাবা গভীরভাবে চিন্তা করলেন। তিনি চুপ থাকার পর বললেন, তুমি যদি চাও তবে আমি তোমাকে সাহায্য করতে পারি। রাধা হতবাক হয়ে গেল। এই প্রথম কেউ তার জীবনের উন্নতির কথা বলছে, কিন্তু সে দ্বিধায় পড়ে গেল, কারণ সে জানতো না এই কথার আসল অর্থ কী। তখনই ছেলের বাবা বলে উঠল, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাধা বিস্ময়ে তাকিয়ে রইল। সে কিছুই বিশ্বাস করতে পারছিল না। এমন একটি বড় পরিবারের সদস্য তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। সে কিছুক্ষণ চুপ করে এক জায়গায় বসে রইল। এই সমস্ত ব্যাপার সে ঠিকভাবে গ্রহণ করতে পারছিল না। রাধা ভাবতে লাগলো, উনি হয়তো নেশাগ্রস্ত রয়েছেন, তাই তার সঙ্গে এমন কথা বলছেন। সাধারণত তার মতো মেয়েদের সঙ্গে কেউ এইভাবে বিয়ের প্রস্তাব দেয় না, কারণ তারা বিভিন্ন জায়গায় অর্কেস্ট্রায় বিভিন্ন অনুষ্ঠানে ডান্স করে এবং তাদেরকে যে সবাই খুব একটা ভালো চোখে দেখে না, এটাও রাধা খুব ভালো মতোই জানতো। ছেলের বাবা আবারও রাধাকে একই কথা জিজ্ঞেস করে। রাধা বলে, কিন্তু আপনি তো উচ্চবিত্ত পরিবারের একজন সম্মানীয় ব্যক্তি, আমি একজন সাধারণ ডান্সার, আপনার আর আমার কোনো মিল নেই। ছেলের বাবা হাসতে লাগলো। তিনি রাধাকে বললেন, মানুষের মূল্য হৃদয়ে। তুমি সৎ, পরিশ্রমী এবং তোমার চোখে আমি সত্যের আলো দেখেছি। আমি চাই তুমি আমার জীবন সঙ্গিনী হও। এ কথা শুনে রাধার চোখে জল চলে এলো। সে জানতো না এটার কি উত্তর সে দেবে। একদিকে তার পরিবার, অন্যদিকে তার ভবিষ্যৎ। সে চুপ করে রইল। ঠিক তখনই অর্কেস্ট্রার পরিচালক রাধার কাছে এসে তাকে সাইডে ডেকে নিয়ে গেল আর বলতে লাগলো, রাধা, এই ব্যক্তির কাছ থেকে কিন্তু মোটা টাকা আদায় করবি। এই ব্যক্তি তোর উপর অনেক টাকা উড়িয়েছে। রাধা অর্কেস্ট্রার মালিকের কথা খুব একটা গুরুত্ব দিল না, কারণ রাধার সঙ্গে ছেলের বাবা যেই ধরনের কথা বলছিল সেই কথা ছিল একদম অন্যরকম। তার মধ্যে কোনোরূপ কোনো কারচুপি ছিল না, কোনোরূপ কোনো অশ্লীল কথাবার্তা ছিল না। রাধা আবারও ছেলের বাবার দিকে তাকালো। তিনি বলতে লাগলেন, দেখো, বহু বছর আগে আমার স্ত্রী মারা গেছেন। বাড়ির লোক অনেকবার চেষ্টা করেছে আমার বিয়ে দেওয়ার, কিন্তু তখন আমার মন মানসিকতা তেমন ছিল না। কিন্তু এখন আজ আমি আমার ছেলের বিয়ে দিয়ে দিচ্ছি। আজ আমার দায়িত্ব অনেকটাই সম্পন্ন হলো। এখন আমি আমার জীবন নিয়ে চিন্তা করতে পারবো। আর আমি যখন প্রথম তোমাকে দেখলাম, আমার তোমাকে দেখে এক দেখাতেই ভালো লেগে গেছে। তুমি যদি চাও তাহলে তুমি আমার জীবনসঙ্গিনী হতে পারো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার পরিবারকেও একই রকমভাবে সম্মান করব। মেয়েটি বারবার করে এই কথা শুনছিল আর অবাক হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না সে কি করবে। তখনই হঠাৎ বরপক্ষের এক ব্যক্তি ছেলের বাবার কাছে এসে বলতে লাগলো, মণ্ডপে তোমাকে ডাকা হচ্ছে, অনেকক্ষণ ধরে তোমাকে ডাকাডাকি করছে। এখন তোমাকে ওখানে প্রয়োজন, তুমি তাড়াতাড়ি ওখানে চলো, তারপর এসে না হয় আবার তুমি যা করছো তাই করো। এদিকে ছেলের বাবা যখন এই কথা শুনলো, তখন সে রাধাকে বলতে লাগলো, দেখো রাধা, আমি তোমাকে কিছুক্ষণ সময় দিচ্ছি, তুমি এই ব্যাপারে চিন্তা করো। এমনটা বলে তিনি রাধার কাছে একটি কালো রঙের ব্যাগ দিয়ে দিল আর বলতে লাগলো, দেখো রাধা, আমি তোমাকে এই কালো রঙের ব্যাগটা রাখতে দিচ্ছি, এতে 3 লাখ টাকা আছে। আমি এখন একটু ছেলের কাছে যাচ্ছি, আমার ওখানে কিছু কাজ আছে, আমি এসে তোমার সঙ্গে কথা বলছি, তখন এই ব্যাগটা তোমার কাছ থেকে নিয়ে নেব। ছেলের বাবার কথা শুনে রাধা হতবাক হয়ে গেল। সে কিছু বুঝে উঠতে পারছিল না, তার হাত কাঁপছিল। জীবনে এত টাকা সে কোনো দিন একসঙ্গে দেখেনি। তার মন বিভ্রান্ত হয়ে পড়ল। কি করবে সে? এই টাকা নিয়ে কি সে পালিয়ে যাবে, নাকি অপেক্ষা করবে বরপক্ষের বাবার জন্য? এদিকে বিয়ের মণ্ডপে বরের বাবা উপস্থিত হলেন। চারপাশে আনন্দমুখর পরিবেশ, অতিথিদের ভিড়, পুরোহিতের মন্ত্রোচ্চারণ, কিন্তু তার মন পড়ে আছে অন্য কোথাও। তিনি মনোযোগ দিতে পারছিলেন না।
তার মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছিল, রাধা কি অপেক্ষা করবে? অন্যদিকে রাধা একা দাঁড়িয়েছিল, তার হাতে কালো ব্যাগটি ছিল। তার জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত তার চোখের সামনে ভেসে উঠল। 6 বছর ধরে নাচের জগতে নিজেকে টিকিয়ে রেখেছে, কত অপমান সহ্য করেছে, কতবার চোখের জল ফেলেছে, তবুও জীবন চালিয়ে গেছে। এই মুহূর্তে তার সামনে দুটো রাস্তা, একটি পুরনো পথে ফিরে যাওয়ার, আরেকটি নতুন জীবনের সুযোগ গ্রহণ করার। কিন্তু সে কি করবে সেটা সে বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই অর্কেস্ট্রার পরিচালকের চোখে পড়ল রাধার অস্বস্তি। তিনি এগিয়ে এলেন। কি হয়েছে রাধা, তুমি এত চিন্তিত কেন? রাধা কিছুক্ষণ চুপ করে থাকলো। তার হাতে 3 লাখ টাকা। অর্কেস্ট্রার মালিক রাধাকে বলতে লাগলো, কিরে, ওই ব্যক্তি তোকে কিছু টাকা পয়সা দেয়নি? তুই এতক্ষণ ওর সঙ্গে কী করছিলিস? রাধা বলল, আপনি কি বলছেন? এখানে এত লোক রয়েছে, এখানে আমি কি বা করতে যাব? উনি আমাকে কোনো টাকা পয়সা দেননি, এছাড়া উনি আমাকে অপেক্ষা করতে বলেছেন, ওনার সঙ্গে আমার কথা শেষ হয়নি। তখনই অর্কেস্ট্রার মালিক বলতে লাগলো, আচ্ছা তাহলে তোর হাতে এটা কি? তখনই রাধা বলল, উনি আমাকে এই ব্যাগটা ধরতে বলেছেন, কিছুক্ষণ পর উনি আমার কাছ থেকে এই ব্যাগটা এসে নিয়ে যাবেন। অর্কেস্ট্রার মালিক রাধার হাত থেকে ওই ব্যাগটা ছিনিয়ে নিল। ব্যাগটা খুলে দেখলো তাতে অনেক টাকা রাখা আছে। অর্কেস্ট্রার মালিক বলতে লাগলো, তুই আমাকে মিথ্যে কথা বলছিস? একাই সমস্ত টাকা আত্মসাৎ করতে চাস? রাধা বলল, কেন আমি আপনাকে মিথ্যে কথা বলবো? আমি আপনার কাছে 6 বছর ধরে কাজ করছি। এই টাকা ওনার, উনি আমাকে এই টাকা রাখতে দিয়েছেন। অর্কেস্ট্রার মালিক বলল, অর্কেস্ট্রায় ডান্সারের কাছে যদি কেউ কোনো দিন টাকা রাখে তবে সেই টাকা কি কেউ ফেরত পায়? রাধা বলল, আপনি এটা কি বলছেন? এমনটা কাজ করা আপনার উচিত হবে না। অর্কেস্ট্রার মালিক বলল, তুই এত চিন্তা করিস না, আমি তোকে যেমন যেমন বলবো তুই শুধু তেমনটাই করবি, তা না হলে তুই বুঝে নে, তোকে কিন্তু আমি আর কাজে রাখবো না। তখন তোর পরিবার তুই কিভাবে চালাবি সেটা তুই ভালো মতো বুঝবি। এমনটা বলেই অর্কেস্ট্রার মালিক একটি ষড়যন্ত্র করল। তিনি কিছুক্ষণ অর্কেস্ট্রায় ডান্স প্রোগ্রাম চালিয়ে গেলেন এবং তারপর প্রায় 20 মিনিটের মধ্যেই তিনি হঠাৎ করে সকলকে এটা দেখালেন যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। উনি বুকে হাত দিয়ে স্টেজের উপর পড়ে গেলেন। স্টেজে থাকা সমস্ত ব্যক্তিরা অবাক হয়ে গেল। অর্কেস্ট্রায় যারা ডান্স করছিল তারা দৌড়ে আসলো অর্কেস্ট্রার মালিকের কাছে এবং সকলে মিলে অর্কেস্ট্রার মালিককে জিজ্ঞেস করতে লাগলো, স্যার আপনার কি হয়েছে? তিনি বললেন, আমার শরীরটা খুব খারাপ লাগছে। তখনই তারা একটি অ্যানাউন্সমেন্ট করলেন। তারা বললেন, অর্কেস্ট্রার মালিকের শরীর খারাপ হয়েছে, এক্ষুনি ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তাই আমরা এই প্রোগ্রাম বন্ধ করছি। বিয়েতে উপস্থিত প্রত্যেকটি ব্যক্তি যখন দেখলো অর্কেস্ট্রার মালিকের শরীর অসুস্থ হয়ে পড়েছে, তখন তারাও এই বিষয়ে খুব একটা তোড়জোড় করলো না। তারা ভাবতে লাগলো, একটা মানুষের সুস্থতা তো সব থেকে বড় বিষয়, এছাড়াও বিয়ের অনুষ্ঠান তো প্রায় সম্পন্ন হয়েই গেছে। তখনই তারা সকলে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, গিয়ে ওনাকে হাসপাতালে ভর্তি করো। তারপর অর্কেস্ট্রার মালিক নিজের সমস্ত অর্কেস্ট্রার দলবল নিয়ে যে গাড়িতে করে ওরা এসেছিল সেই গাড়িতে চেপে বসলো এবং গাড়ি স্টার্ট দেওয়ার জন্য ড্রাইভারকে বলতে লাগলো। কিন্তু সেই সময় সেখানে ড্রাইভার উপস্থিত ছিল না, তিনি পাশেই একটি দোকানে চা পানি গ্রহণ করতে গেছিলেন। এদিকে অর্কেস্ট্রার মালিক বলতে লাগলো, তাড়াতাড়ি ড্রাইভারকে ডাকো, আমরা এক্ষুনি এখান থেকে বেরোবো। এরই মধ্যে একজন ব্যক্তি ছেলের বাবাকে গিয়ে এই সূচনা দিলেন, অর্কেস্ট্রার যিনি মালিক উনি অসুস্থ হয়ে পড়েছেন এবং ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছেলের বাবা যখন এই কথা শুনলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, সেই অর্কেস্ট্রায় রাধা নামের একটা মেয়ে রয়েছে, সেও কি তাদের সঙ্গে চলে গেছে? তখন সে ব্যক্তি বলতে লাগলো, হ্যাঁ, ওরা সবাই তো একসঙ্গেই বেরিয়ে গেল, আর এছাড়া কেউ তো এখানে আর নেই, ওরা সব কিছু গুটিয়ে গাটিয়ে ওদের ভ্যানে গিয়ে বসে পড়েছে। তখনই ছেলের বাবা বলতে লাগলো, আরে ওই মেয়ের কাছে আমার অনেক টাকা পয়সা রয়েছে। এদিকে ছেলের কাকা যিনি সেখানে উপস্থিত ছিলেন তিনি আর ছেলের বাবা এবং মণ্ডপে আরও যে কয়জন ব্যক্তিরা উপস্থিত ছিলেন তারা সকলে মিলে অর্কেস্ট্রার গাড়ির দিকে দৌড়লেন। তখনও গাড়িটি স্টার্ট দিতে পারেনি, কারণ ড্রাইভার তখনও এসে উপস্থিত হয়নি। ছেলের বাবা তাড়াতাড়ি গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল এবং ছেলের যিনি কাকা ছিলেন তিনি গাড়ির ভেতরে ঢুকলেন। তখনই গাড়ির থেকে তাড়াতাড়ি
তাড়াতাড়ি রাধা নেমে আসলো আর রাধা এসে ছেলের বাবাকে সেই টাকার ব্যাগটি ধরিয়ে দিল। সে বলতে লাগলো, স্যার আমাকে ক্ষমা করুন, আমি অনেকবার চেষ্টা করেছি আমাদের মালিককে বোঝানোর, কিন্তু উনি কিছুভাবে বুঝতেই চাইছিলেন না। ওনার কোনো শরীর টরীর খারাপ হয়নি, আপনি গিয়ে দেখুন উনি পুরোপুরি সুস্থভাবে ওখানে বসে আছেন। উনি এই সমস্ত কিছু নাটক করেছিলেন যাতে এই 3 লাখ টাকা আপনার কাছ থেকে আত্মসাৎ করা যায়। এমনটা বলে রাধা সেই 3 লাখ টাকা ছেলের বাবার হাতে তুলে দিলেন। তখনই ছেলের যিনি কাকা ছিলেন তিনি সেখানের অর্কেস্ট্রার মালিকের সম্বন্ধে পুলিশে কমপ্লেন করলেন এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হলো আর সেই অর্কেস্ট্রার মালিক এবং তার অন্যান্য দলবলকে সেখান থেকে ধরে নিয়ে গেল। তারা রাধাকেও ধরে নিয়ে যেতে চাইছিল। তখনই ছেলের বাবা রাধাকে জিজ্ঞেস করতে লাগলো, রাধা আমি তোমাকে কিছুক্ষণ আগে একটা প্রস্তাব দিয়েছিলাম, তুমি কি সেই প্রস্তাবে রাজি আছো? আমি এখনও তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার সততায় মুগ্ধ হয়েছি। তখনই রাধা বলতে লাগলো, হ্যাঁ আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। এদিকে ছেলের কাকা এবং অন্যান্য বরযাত্রীরা যখন দেখতে পেল যে ছেলের বাবা একটি মেয়েকে বিয়ে করতে চাইছে এবং এমনিতেও তারা বহুদিন ধরে ছেলের বাবাকে বিয়ে করার জন্য অনেকবার বলছিল, কিন্তু তিনি বিয়ে করতেই চাইছিলেন না। এদিকে এতদিন পর যখন তিনি বিয়ে করতে রাজি হলেন, আর ওনার বয়সও এমন কিছু বেশি ছিল না, মাত্র 41 বছর বয়স ছিল ওনার, তাই ছেলের কাকা আর তার পরিবারের সদস্যরাও এই বিয়েতে রাজি হয়ে গেলেন। তাদের মধ্যে ঠিক করা হলো যে পরের দিন যে বৌভাতের রিসেপশন তাদের বাড়িতে অনুষ্ঠিত হবে, সেই রিসেপশনেই ছেলের বাবা এবং রাধার বিয়ে দিয়ে দেওয়া হবে, সেদিনই তাদের বিয়ের অনুষ্ঠান করা হবে। তারপর ছেলের বাবা সুন্দরভাবে নিজের ছেলের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করলেন এবং পরদিন রিসেপশনের দিন ওনার আর রাধারও ছোট্ট করে একটি বিয়ের অনুষ্ঠান করা হলো এবং তাদের বিয়ে সম্পন্ন হলো। বন্ধুরা, যেই ছেলের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল সেই ছেলের নাম ছিল অশোক। অশোক যখন দেখলো যে এতদিন পর তার বাবা সংসার করতে ইচ্ছুক হয়েছে, তখন সেও এই বিয়েতে কোনোরূপ কোনো আপত্তি জানালো না। সেও রাধাকে নিজের ছোট মা হিসেবে মেনে নিল। বন্ধুরা, এটি পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামের ঘটনা। যেই ব্যক্তির সঙ্গে রাধার বিয়ে হয়েছিল সেই ব্যক্তির নাম হলো রাজীব দাস। বর্তমানে রাজীব আর রাধা দুজনে সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছে। তাদের একটি ছোট্ট কন্যা সন্তান হয়েছে, যার নাম তারা রেখেছে পরী। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের নাম এবং নিজেদের ঠিকানা আমাকে জানান। এছাড়াও কাহিনী সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতও আমাদের কাছে অবশ্যই লিখে জানাবেন। আমি ভিডিও শেষে আপনাদের নাম এবং আপনাদের কমেন্টগুলো আমার দর্শক বন্ধুদের সামনে তুলে ধরব, যাতে তারাও এই বিষয়ে অনুপ্রাণিত হতে পারে। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।